নির্বাচনী জনসভায় যোগ দিতে রাজশাহীতে তারেক রহমান, দিনভর উত্তরের ৩ জেলায় সমাবেশ। শেরপুরে বিএনপি জামায়াত সংঘর্ষে প্রাণহানিতে জামায়াত আমিরের উদ্বেগ, ঘটনা তদন্তে কমিটি, ব্যবস্থার আশ্বাস সরকারের। নির্বাচন ঘিরে সরগরম জামালপুর, সীমান্ত পথে ভারত থেকে অবৈধ অস্ত্র আসায় আতঙ্কে চাঁপাইনবাবগঞ্জবাসী। এবং প্রত্যাবাসনেই রোহিঙ্গা সংকটের কার্যকর সমাধান, ইউএনএইচসিআরকে প্রধান উপদেষ্টা, আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা কামনা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসফিয়া জেরিন। এবার বিস্তারিত। দীর্ঘ ২২ বছর পর রাজশাহীর মাটিতে পা রাখলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কিছুক্ষণ পর জেলার মাদ্রাসা মাঠের জনসভায় বক্তব্য রাখবেন তিনি। তার আগমন ঘিরে ইতোমধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সমাবেশস্থল। রাজশাহীর জনসভা শেষে তারেক রহমান নওগাঁ হয়ে বগুড়ায় সমাবেশে অংশ নেবেন। পৈতৃক ভিটায় সফর ঘিরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বগুড়াবাসী। দর্শক, এ বিষয়ে আরও জানাতে রাজশাহীর আলিয়া মাদ্রাসা মাঠ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান শ্যামল। মেহেদী, জনসভার এই মুহূর্তের চিত্র কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। যে ময়দানে, সেই ময়দানে আপনাকে দেখাতে চেষ্টা করবো যে আসলে লাখো জনতার যে ঢল কিন্তু মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমি যদি বলি যে তারেক রহমান অর্থাৎ বিএনপির চেয়ারম্যান, তিনি 12টা পিছিয়ে বাঁধতে রাজশাহীর একদম এয়ারপোর্টে তিনি অবতরণ করে সেখান থেকে তিনি যে বাজার, সে মাজার জিয়ারতে গেছেন এবং সেইখানে জোহরের নামাজ আদায় এসেছে। কিছুক্ষণের মধ্যেই এই আমাদের রাজশাহী মঞ্চে তিনি আসবেন এবং শ্যামল, আপনাকে ধন্যবাদ। সবার আগে বাংলাদেশ ইয়ুথ তারেক রহমান পডকাস্ট শুরু করেছে বিএনপি। এর মাধ্যমে তারেক রহমান তার পরিকল্পনার কথা জাতির সামনে তুলে ধরবেন বলে জানিয়েছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে জনগণ আর অবাস্তব প্রতিশ্রুতি শুনতে চায় না। দুপুরে গুলশান ২ বিএনপি নির্বাচন পরিচালনা অফিসে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাহদি আমিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সরাসরি দেশের মানুষের সামনে তার চিন্তা, দর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। সবার আগে বাংলাদেশ শুধুই নির্বাচনী প্রচারণা সম্পর্কিত কোনো উদ্যোগ নয়, বিএনপির রাজনীতি, বিএনপির অঙ্গীকার। আমরা এই দর্শন যে আলোকিত করছি তার কেন্দ্রে আছে দেশ এবং দেশের মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা। জামায়াতে ইসলামীর লোকজন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। তিনি বলেন, মিথ্যাচারের মাধ্যমে মানুষকে প্রভাবিত করছে জামায়াত। সকালে রাজধানীর রূপনগর নির্বাচনী গণসংযোগকালে আমিনুল হক জানান, নির্বাচিত হলে জনগণের মতামতের ভিত্তিতে সব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। 12 ফেব্রুয়ারি ভোটে বিএনপি বিপুলভাবে জয়লাভ করবে বলেও আশা জানান তিনি।
শেরপুরে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিমের নিহতের ঘটনায় জেলার ঝিনাইগাতি উপজেলার বিরাজ করছে থমথমে পরিস্থিতি। সীমিত হয়ে আসছে যান চলাচল। এর আগে বুধবার শেরপুর ৩ আসনের নির্বাচনী ইশতেহার ঘোষণাকে কেন্দ্র করে ঝিনাইগাতি উপজেলায় জামায়াত এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হন। এদিকে জনগণের উপর আস্থা না থাকার কারণে শেরপুরে জামায়াতের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। সকালে রাজধানীতে নির্বাচনী বাসের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, শেরপুরের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা দেখতে চায় জনগণ। জামায়াত ইসলামী দেশের মালিক নয়, সেবক হতে চায় বলেও মন্তব্য করেন 10 দলীয় জোটের শীর্ষ নেতা। দর্শক, ঢাকা 16 আসনের প্রচার প্রচারণা নিয়ে আরও জানাতে রাজধানীর মিরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, ঢাকা 16 আসনের প্রচারণা কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। জাতীয় নির্বাচনের প্রচারণার আজকে 8ম দিন। ঢাকা 16 আসনের ধান শীষের প্রার্থী আমিনুল হক সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এখানে আমরা আছি রূপনগর এলাকা। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে জনসাধারণের ফুলের ভালোবাসা শিখতে হচ্ছেন আমিনুল হক। যেখানে যাচ্ছেন সেখানে যে সাধারণ ভোটার যারা আছেন তারা কিন্তু তাকে কিন্তু জড়িয়ে ধরছেন। তো আমরা কিছুক্ষণের মধ্যে আমরা কথা বলার চেষ্টা করবো হচ্ছে আমিনুল হকের সাথে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো ঢাকা 16 আসনের যে ধান শীষের প্রার্থী আমিনুল হক। আমরা দেখেছি যে সকাল থেকে আপনি বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন, অনেককে অর্থাৎ আপনার পরিকল্পনার কথা তুলে ধরছেন। কেমন সারা পাচ্ছেন যদি বলতেন আমাদের। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, সকাল থেকে আমি আজকে এই টবলোক বস্তিতে আমাদের এই এলাকার সাধারণ মানুষ, এই এলাকার যারা সাধারণ ভোটার রয়েছে সকলের উপস্থিতিতে আমি আমার এই প্রচার প্রচারণা কার্যক্রম শুরু করেছি। এবং আজকে আপনারা নিজেই দেখছেন যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সাধারণ মানুষের উপস্থিতিতে আমার এই প্রচার প্রচারণা কার্যক্রম চলছে। এবং এই এলাকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এদের স্থায়ী একটি পুনর্বাসন দরকার, যেটি ইতিমধ্যে আমি দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের সাথে কথা বলে, আমার এই এলাকায় যারা নিম্ন এবং মধ্যম আয়ের মানুষ বসবাস করে তাদের সাথে কথা বলে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি। এবং আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে কথা বলে আমরা ইনশাআল্লাহ যদি সরকার গঠন করতে পারি, আমরা যদি নির্বাচিত হতে পারি, সবার আগে এই এলাকায় আমরা স্থায়ীভাবে পুনর্বাসন করব এবং এই এলাকাকে আমরা পরিপূর্ণভাবে মাদক মুক্ত করতে চাই। এবং আমাদের এই এলাকার যারা অসহায় পরিবার রয়েছে, অর্থের অভাবে তাদের বাচ্চাদের পড়াশোনা করাতে পারে না, তাদের জন্য বিনামূল্যে আমরা শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করব। অনেক অসহায় পরিবার আছে যারা অর্থের অভাবে চিকিৎসা নিতে পারে না, তাদের জন্য আমরা স্থায়ীভাবে যাতে তারা বিনামূল্যে চিকিৎসা সেবা পায়, আমরা প্রত্যেকটি ঘরে ঘরে সেই স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে চাই। ঠিক এইভাবে আমাদের এই এলাকাতে জলাবদ্ধতার সমস্যা রয়েছে, আমরা পরিকল্পিতভাবে ভবিষ্যতে ইনশাআল্লাহ কিভাবে এই জলাবদ্ধতা নিরসন করা যায় সেই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ কাজ করব। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আসলে আওয়ামী লীগ সরকারের সময় অনেক যুবক অর্থাৎ তাদের যোগ্যতা থাকার সম্পন্ন সত্ত্বেও তারা কিন্তু চাকরি পায় না, তাদেরকে চাকরি থেকে বিতাড়িত করা হয়েছে। যদি অর্থাৎ জনগণের ভোটে যদি বিএনপি যদি নির্বাচিত হয়, তরুণ যুবকদের জন্য কোনো কর্মসংস্থানের পরিকল্পনা আছে কিনা? ভবিষ্যতে আর কোনো কোটা থাকবে না। ভবিষ্যতে আমরা মেধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মেধার ভিত্তিতে আগামীর প্রজন্ম সকলের কর্মসংস্থান হবে। মেধার ভিত্তিতে আমরা একটি স্বনির্ভর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। ধন্যবাদ। জেরিন, আপনি শুনছেন যে আসলে তাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় সবার মতামতের ভিত্তিতে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানিয়েছেন ঢাকা 16 আসনের ধান শীষের প্রার্থী আমিনুল হক। তো জেরিন, পল্লবী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। হুমায়ুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা 16 আসনের প্রচার প্রচারণা খবর জানছিলাম।
শেরপুরে সহিংসতায় জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই সঙ্গে সহিংসতায় প্রাণহানি সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করা হয়েছে। সকালে প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানানো হয়। অন্তর্বর্তী সরকার বলছে, শেরপুরে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে জেলার সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবারে ভোটের খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দিনকে দিন সরগরম হচ্ছে জামালপুর। বিগত কয়েকটি নির্বাচনে উৎসবের আমেজ অনেকটাই ম্লান ছিল, তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন করে আশাবাদী হয়ে উঠছেন ভোটাররা। শুধু কথার ফুলঝুরি নয়, প্রতিশ্রুতির বাস্তবায়ন চান ভোটাররা। মাহমুদুল হাসান রিয়াদের প্রতিবেদন, জানাচ্ছেন তাসিন তারিন। 5টি পৌরসভা ও 41টি ইউনিয়ন নিয়ে গঠিত জামালপুরের এই 3টি আসন উন্নয়ন ও রাজনীতির দিক থেকে পুরো জেলার কেন্দ্রবিন্দু। এই 3 আসনে মোট ভোটার সংখ্যা 14,07,067 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,99,040 জন, নারী ভোটার 7,08,013 জন এবং তৃতীয় লিঙ্গের 14 জন। এই 3 আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের প্রার্থীরা। বিএনপির হেভিওয়েট প্রার্থীর বিপরীতে নতুন মুখ নিয়ে চ্যালেঞ্জে পড়েছে জামায়াত ইসলামী। বয়স ও পরিচিতির সীমাবদ্ধতা থাকলেও স্বল্প সময়ের মধ্যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাধারণ ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন জামায়াত প্রার্থী ও তার সমর্থকরা। আসন ছাড় দিতে নারাজ জামায়াত, মাঠে নিজেদের অবস্থান শক্ত করতে চালিয়ে যাচ্ছে ধারাবাহিক প্রচারণা। নির্বাচিত হলে জনগণের এই সুযোগ সুবিধার দিকে আমরা লক্ষ্য রাখব এবং যাতায়াতের সুব্যবস্থা করার ক্ষেত্রে আমরা কার্যকরী উদ্যোগ গ্রহণ করব ইনশাআল্লাহ। আমাদের প্রত্যাশা আছে যে আমরা যদি নির্বাচিত হতে পারি, জামালপুরের সাথে যে ঢাকার সড়ক যোগাযোগ, রেল যোগাযোগ উন্নত করা, জামালপুরে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা। দোয়ায়, ভালোবাসায়, সমর্থনে ভোটে আমাকে পার্লামেন্টে কবুল করেন। আমি সাধারণ মানুষের সেই অধিকারকে ফিরিয়ে দিতে চাই, তাদের ক্ষমতায়ন প্রতিষ্ঠা করতে চাই। তবে নির্বাচন ও একই দিনে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোট নিয়ে বিভ্রান্তির আশঙ্কা করছেন স্থানীয়রা। আমি হ্যাঁ ভোট না ভোটে করতে সব বুঝি না, হ্যাঁ দিলাম না কোন বিপদ করবো, না দিলে কোন বিপদ করবো। আর সরকার থেকে কোনো বোঝানো হয় নাই। দীর্ঘ 17 বছরের মধ্যে আমার কোনোদিন আমি ভোট দেওয়ার আশঙ্কা ছিল না, দিতে পারি নাই। আল্লাহ তাআলা যদি এইবার ভোট দিতে পারি তাহলে একটা সৎযোগ্য লোককে আমি ভোট দিব। 2024 সালের গণ আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের একটি বড় অংশ এবার প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন। আগ্রহ ও প্রত্যাশার পাশাপাশি তরুণদের মধ্যে রয়েছে কিছুটা হতাশাও। জামালপুর সদর 5 আসনে এমন একজন যোগ্য নির্ভরশীল ব্যক্তি উঠে আসুক যে কিনা জামালপুর নিয়ে কাজ করবে। জামালপুরের 3টি আসনে যারাই নির্বাচিত হবেন তারা জনগণের নাগরিক নিরাপত্তা নিশ্চিত সহ এলাকার উন্নয়ন করবেন, এমন প্রত্যাশা ভোটারদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দর্শক, নির্বাচনী প্রচারণা আরো খবর জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শিপা চৌধুরী। শিপা, প্রচারণার 8ম দিনে সিলেটের চিত্র কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। নির্বাচনে আগামী 12 তারিখ অনুষ্ঠিত হবে, সেই আলোকে গেল 21 তারিখ প্রতীক প্রান্তর পর থেকে কিন্তু সারা দেশের মতো সিলেটের প্রার্থীরাও কিন্তু তাদের নির্বাচনী আমেজে কিন্তু প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়াচ্ছে। তো আসলে আমি এই মুহূর্তে রয়েছি সিলেটের মর্যাদা সম্পন্ন এক আসনের জামাতে 11 দলীয় জোটের জামাতে ইসলাম এর প্রধান নির্বাচনী কার্যালয়ের সামনে। তো আমি যদি এখান থেকে বলি যে সারা দেশের মতো নির্বাচনী আমেজ তৈরি হওয়ার সাথে সাথে সিলেটের মর্যাদা সম্পন্ন এক আসন নিয়ে কিন্তু সবাই কিন্তু প্রচারণা আরম্ভ করছে। এরই আলোকে 11 দলীয় জোটের প্রার্থী বলেন আর বিএনপি দলীয় জোটের প্রার্থী বলেন, সবাই কিন্তু চাচ্ছে যে এই আসন যদি তারা জয়লাভ করতে পারে তাহলে কিন্তু গতানুগতিক পদ্ধতিতে যেমন দেখা যাচ্ছে গিয়েছিল যে এক আসন যারা পায় তারাই কিন্তু সরকার গঠন করে। সেই আলোকে কিন্তু সিলেটের
এক আসনের প্রার্থীরা, এখানে কিন্তু 7 জন প্রার্থী রয়েছে, তারা সবাই কিন্তু যাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে যে কে এই আসনটি মর্যাদা সম্পন্ন আসনটি নিয়ে তার দলকে কিন্তু সরকার গঠনের সহায়তা করবে, সেই আলোকে কিন্তু সিলেটের এই মর্যাদা সম্পন্ন আসনের ভোটাররাও কিন্তু চাচ্ছে যে বিগত দিনে তারা কিন্তু তাদের কার্যক্রম যেভাবে চালাতে মানে আসলে আমার সাথে কিন্তু মহানগর জামায়াতের সেক্রেটারি শাহজাহান আলী ছিলেন। আমি তার কাছ থেকে জানতে চাইব যে কিভাবে তারা নির্বাচনী কার্যক্রম চালাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন সিলেট 1 আসন সদর এবং সিলেট মহানগর, আমরা আমাদের এটা হলো প্রধান কার্যালয়, আমরা আমাদের বিভিন্ন টিমে মানে গ্রুপ করে আমাদের কার্যক্রম চালাচ্ছি। আমাদের ক্যান্ডিডেটের সফর নিয়মিত তো আছে, এর বাইরে গিয়ে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা সেন্টার ভিত্তিক আমাদের গ্রুপ কার্যক্রম চলছে চলমান। 1 to 1 অর্থাৎ ব্যক্তি টু ব্যক্তি আমাদের কমিটমেন্ট, আমাদের ইচ্ছা আগামী দিনের যে নতুন বাংলাদেশ হবে, একেবারে দুর্নীতিমুক্ত, সুদমুক্ত, ঘুষমুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, এটাই হলো আমাদের সত্য, এটা প্রত্যাশা, এটা এবং মানুষের স্বপ্ন। যে বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যে পরিবর্তন এসেছে, এই পরিবর্তনটাকে সাস্টেইন যদি আমরা করতে চাই, টেকসই যদি করতে চাই, তাহলে আমাদের ধরনের কোয়েশ্চন নাই। তিনি ঋণ খেলাপি না, তিনি অন্যের হক মেরে খান নাই, যার জীবনে ন্যূনতম কোনো কালেমা নাই, এই ধরনের একজন ব্যক্তিকে টেস্ট করার জন্য আমরা সিলেট 100 সারা বাংলাদেশের জন্য আমরা আহ্বান আছি। প্রত্যক্ষভাবে আগামীর বাংলাদেশ বসবাস করতে চাই, তাহলে সৎ যোগ্য ব্যক্তি ছাড়া এটা কখনো সম্ভব নয়। যে আপনাকে ধন্যবাদ। যে আপনি যেমনটি শুনেছিলেন যে 1 আসনে শিপার, আপনাকে ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রতিবেশী দেশ ভারত থেকে আসছে অবৈধ অস্ত্র। সীমান্ত পেরিয়ে অবৈধ অস্ত্র আসায় আতঙ্কে চাঁপাইনবাবগঞ্জবাসী। নির্বাচনকালীন ও নির্বাচনোত্তর সংঘাতেও এসব অস্ত্র ব্যবহার করা হবে এমন আশঙ্কায় বিজেপিও। অস্ত্র প্রবেশ বন্ধে সীমান্তে বাড়ানো হয়েছে টহল ও তল্লাশি। শহীদুল ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। এরই মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে প্রবেশ করছে অবৈধ অস্ত্র। সংসদ নির্বাচনকে টার্গেট করে পেশাদার সন্ত্রাসীরা বাড়িয়েছে অস্ত্রের চোরাচালান। স্থানীয়রা বলছেন, নির্বাচনের আগে পরিস্থিতি সামলাতে অস্ত্রের চোরাচালান বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিত অভিযান পরিচালনা করতে হবে। ভোটকে কেন্দ্র করে এখন আগ্নেয়াস্ত্র খুব বেশি আসছে বলে শুনছি এবং ধরাও পড়ছে। সীমান্ত এলাকার অধিবাসী উপর থেকে আমাদের অস্ত্র চলে আসছে, এগুলো বন্ধ করার জন্য আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি। জেলা প্রশাসক সহ সকলের দৃষ্টি আকর্ষণ করবো যাতে এখানে তারা এই ধরনের যে চোরা কারবারি যদি হয়ে থাকে আগ্নেয়াস্ত্র, সেগুলো তারা বন্ধ করার একটা পদক্ষেপ নেবেন। দুষ্কৃতিকারীরা দেশের অভ্যন্তরে নাশকতার সৃষ্টি করতে পারে জানিয়ে অবৈধ অস্ত্র প্রবেশ ঠেকাতে নানা পদক্ষেপের পাশাপাশি সীমান্ত টহল ও তল্লাশি বাড়ানো হয়েছে বলে জানায় বিজিবি। প্রাথমিকভাবে উদ্ধারকৃত অস্ত্রগুলি দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা বিঘ্নিত ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। অস্ত্রগোলাবর চলাচলের প্রতিরোধ ও দুষ্কৃতিকারীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করেছে এবং জোরদার চলমান রয়েছে। আর অস্ত্রবাজদের তালিকা তৈরি করা হয়েছে জানিয়ে নির্বাচনের আগে পরে যে কোনো ধরনের সহিংসতা রোধে বিশেষ পরিকল্পনার কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার। যারা আসলে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বা এই জাতীয় কর্মকাণ্ডের সাথে যুক্ত আছে তাদের তালিকা আমরা করেছি এবং আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে গেল 2 মাসে 11টি বিদেশি পিস্তল, 17টি ম্যাগাজিন এবং 50 রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসনই সংকটের একমাত্র বাস্তবসম্মত ও টেকসই সমাধান বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এর নবনিযুক্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেজেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তী সরকার গত 1 বছরে রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে উচ্চ পর্যায়ের উদ্যোগ নিয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, শিবিরে রোহিঙ্গাদের
দীর্ঘদিন অবস্থান কোনো সমাধান হতে পারে না। এরই মধ্যে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তাই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায় নতুন করে উদ্যোগ নেওয়া জরুরি। প্রথমবারের মতো এফসি এশিয়ান কাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আগামী মার্চে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিতব্য এই আসরকে সামনে রেখে অভিজ্ঞ ও তরুণদের মিশেলে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করল বাফুফে। ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনস্থ 29 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ। ঘোষিত দলে এবারও সুযোগ হয়নি সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, সঞ্জিদা ইসলাম, মাসুরা পারভিন কিংবা মাতসুশিমা সুমাইয়ার মতো অভিজ্ঞতার। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। নির্বাচনী জনসভায় যোগ দিতে রাজশাহীতে তারেক রহমান, দিনভর উত্তরের 3 জেলায় সমাবেশ। শেরপুরে বিএনপি জামায়াত সংঘর্ষে প্রাণহানিতে জামায়াত আমিরের উদ্বেগ, ঘটনা তদন্তে কমিটি, ব্যবস্থার আশ্বাস সরকারের। নির্বাচন ঘিরে সরগরম জামালপুর, সীমান্ত পথে ভারত থেকে অবৈধ অস্ত্র আসায় আতঙ্কে চাঁপাইনবাবগঞ্জবাসী। এবং প্রত্যাবাসনেই রোহিঙ্গা সংকটের কার্যকর সমাধান, ইউএনএইচসিআরকে প্রধান উপদেষ্টা, আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা কামনা। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।